আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে নিরাপদ দেশ গড়ে তোলা হবে। রাজধানীর নির্বাচনী জনসভায় তারেক রহমান ধানের শীষকে জয়ী করার আহ্বান। সুযোগ পেলে দলীয় নয় ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত। রাজধানীতে নির্বাচনী জনসভায় দলের আমির ভোটে চাঁদাবাজদের পরাজিত করার আহ্বান নাহিদ ইসলামের। প্রার্থীদের সহিংস আচরণ নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে টিআইবি। অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ। নির্বাচন নিয়ে অর্ধেকেরও বেশি জনগণ উদ্বিগ্ন। চরম অনিরাপদ মনে করছে ২৬% মানুষ। গবেষণা প্রতিবেদনের তথ্য, শেষ মুহূর্তে জনসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। এবং সেনা সদস্যরা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয়। ট্রাইব্যুনালের গুম খুনের সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরে মানুষের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপির প্রধান নির্বাচনী অঙ্গীকার বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে আলাদা নির্বাচনী জনসভায় তিনি বলেন, এবারের নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। দেশ পুনর্গঠনে বিএনপি যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়নে ১২ তারিখ জনগণকে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। ধানের শীষকে বিজয়ী করলে রাজধানীবাসীর জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা হবে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নিজ নির্বাচনী আসন ঢাকা ১৭ থেকে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে রাজধানীকে নিরাপদ নগরীতে পরিণত করা হবে। এলাকার সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ চান তারেক রহমান। এই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন। এরপর ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির কাণ্ডারি। সেখানে তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশকে সঠিক পথে রাখতে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বেশ কয়েকটি এলাকা আছে যেখানে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে না, কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, তাহলে সেই মানুষগুলোর জন্য আমি আমার ঢাকা ১৭ এলাকায় স্থায়ী বসবাসের ব্যবস্থা করব দেশের আইনগত ভিত্তি দিয়ে। এ সময় তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি নির্মূল করাই বিএনপির প্রধান লক্ষ্য। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এরপর ঢাকা ১৫ আসনে জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে নগরবাসীর নাগরিক সমস্যার সমাধান করা হবে। সারা দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সমাবেশ শেষে এবার রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরলেন তারেক রহমান। বললেন, রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা একটি দল অতীতেও দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, ভবিষ্যতে তাই করবে। পরে ঢাকা ১৪ আসনের সমাবেশে তারেক রহমান অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী নারী সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সুযোগ পেলে দলীয় নয় জামায়াত ঐক্যবদ্ধ সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
সন্ধ্যায় রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় ঢাকা ১৫ আসনের গণসংযোগে কথা বলেন তিনি। এর আগে বাড্ডায় ঢাকা ১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, পুরনো চাঁদাবাজদের জায়গায় নতুন চাঁদাবাজদের জায়গা দিতে জুলাই অভ্যুত্থান হয়নি। এ সময় নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি ভূমিদস্যু দখলবাজদের সিন্ডিকেট ভেঙে দেবে জনগণ। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। পরিবর্তনের ডাক দিয়ে ঢাকা ১৫ আসনে গণসংযোগ করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দল আগামীতে তরুণদের হাতে দেশের চাবি তুলে দিতে চায় জানিয়ে ১১ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, কোনো বাধাই মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না। তার নির্বাচনী জোট জাতির মধ্যে আর বিভক্তি দেখতে চায় না। পরিবর্তনের পক্ষে জোয়ার শুরু হয়েছে মন্তব্য করে আমিরে জামাত ১২ তারিখে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ঐক্যবদ্ধ বাংলাদেশটাই আমরা আগামীতে গড়তে চাই এবং তরুণ সমাজের হাতে আমরা এদেশের চাবি তুলে দিতে চাই। অঙ্গীকার একেবারেই স্পষ্ট, জামাতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব এবং সেই সরকার হবে জনগণের সেবক। এই সরকার জনগণের মালিক হবে না। আমরা সেবা দিতে পারলেই আমাদের রাজনীতি সফল হবে ইনশাআল্লাহ। এর আগে ঢাকা ১১ আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় বিএনপির সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের ১০ টাকা চালের প্রতিশ্রুতি আর বিএনপির ফ্যামিলি কার্ড একই রকম ভুয়া। ১০ টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী ১২ তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা ১১ থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা দেন জামাতের আমির। ১২ তারিখ দলে দলে। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সারাদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সহিংস আচরণ সার্বিক নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনেও সেই পুরনো রাজনৈতিক চর্চা অব্যাহত আছে বলে মন্তব্য করেন তিনি। সঠিকভাবে দায়িত্ব পালন না করায় সরকার ও কমিশন গণভোটকে বিতর্কিত করেছে বলে মনে করে টিআইবি। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচন ও ভোট পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। এতে জানানো হয়, এবারের নির্বাচনে অনুমোদিত সময়ের আগেই রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচারণা শুরু করেন। ৩৩.৮% প্রার্থী নির্বাচনী ব্যয়সীমা ২৫ লাখ টাকা অতিক্রম করে প্রায় ১,২০ লাখ টাকা খরচ করেছেন। ৪৫ জন ঋণগ্রস্ত প্রার্থীর মনোনয়ন বৈধ করায় বিস্ময় প্রকাশ করেছে টিআইবি। নির্বাচনী সহিংসতার পাশাপাশি পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান ও তৎপরতার ফলে পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে ও ঝুঁকির সৃষ্টি হচ্ছে। এই নির্বাচনে ৫% নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও তা পূরণ করেনি রাজনৈতিক দলগুলো। টিআইবি বলছে, বিএনপি ২.৮%, জাতীয় পার্টি ৩.১% এবং এনসিপি সর্বোচ্চ ৬.৩% নারী প্রার্থী দিয়েছে। বিপরীতে জামায়াত সহ ৩০টি দল দেয়নি কোনো নারী প্রার্থী। ভোটের মাঠে নারী বিদ্বেষী মন্তব্য, অশ্লীলতা ও হয়রানির অভিযোগও করেছে সংস্থাটি। অর্থ, ধর্ম, পেশি, পুরুষতন্ত্র, গরিষ্ঠতন্ত্র, এই 5টা হচ্ছে মৌলিক রাজনৈতিক পুঁজি। এর প্রভাবে প্রভাবান্বিত এমনভাবে কেন্দ্রীয় পর্যায়ে সুপরিচিত নেত্রী তাকে কম্প্রোমাইজ করা হয়, তাকে স্যাক্রিফাইস করা হয় রাজনৈতিক ধর্মভিত্তিক রাজনীতির সাথে কোয়ালিশনের কারণে। এখনো দুর্নীতি বন্ধ না হওয়ায় হতাশা জানিয়ে দ্রুত সরকারের উপদেষ্টাদের আর্থিক বিবরণী প্রকাশের আহ্বান জানিয়েছে টিআইবি। এ সময় দুর্নীতির বিরুদ্ধে না এবং গণভোটের পক্ষে হ্যাঁ জানাতে নাগরিকদের প্রতি অনুরোধ করেন টিআইবির প্রধান নির্বাহী ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
আসন্ন নির্বাচন নিয়ে দেশের 50%-এরও বেশি মানুষ উদ্বিগ্ন, আর প্রায় 26% মানুষ নির্বাচনকে চরম অনিরাপদ মনে করছেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন নিয়ে আলোচনায় সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করলেও তা মানা হয়নি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারকেই নির্বাচনের সংখ্যালঘুদের ভোটাধিকার এবং নির্বাচন পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহি শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে জানানো হয় 50.7% মানুষ এবারের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন, আর 25.8% মানুষ নির্বাচনকে একেবারেই নিরাপদ মনে করছেন না। এ সময় সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার, ভোট পরবর্তী সহিংসতা ও সমতা নিয়ে শঙ্কার কথা জানান বক্তারা। নির্বাচনে অন্যতম একটা বড় আমাদের উদ্বেগের বিষয় হলো যে আমরা সাইবার মাধ্যমে কি করব, এই প্ল্যাটফর্মগুলোতে কি করব। এই যে মাইনরিটি সম্প্রদায় আছে তাদের বাড়িতে গিয়ে খড়ের গাদার মধ্যে সেখানে আগুন দিয়ে আসছে। অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক গণতন্ত্র ছাড়া সংখ্যালঘুর সমস্যার সমাধান সম্ভব নয়। ধর্মীয় সংখ্যালঘু মানুষ, ওই ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোটের দিনে তাদের যাওয়ার নিশ্চিত দিতে হবে। ভোট উত্তর কোনো সহিংসতার শিকার যাতে তারা না হয় সেটা দেখতে হবে। বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন, আমাদের নষ্ট রাজনীতি, আমাদের রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়ন ও তার মূল্যায়ন করে তা প্রকাশ করা হবে বলে জানান CGS এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। এবং তারা এটা বাতিলের দাবি জানিয়েছিল ক্ষমতায় গিয়ে। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। প্রার্থী, কর্মী ও সমর্থকরা শেষ মুহূর্তে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ভোটারদের মন জয় ও প্রতিপক্ষ প্রার্থীর যুক্তি খণ্ডনের লড়াই চলছে দেশ জুড়ে। একে স্বাগত জানিয়ে ভোটাররা বলছেন, এটি যেন পেশিশক্তি প্রদর্শনের লড়াইয়ে রূপ না নেয়। মিজানুর শাহজাহানের রিপোর্ট। উঠেছে ইলেকশনের জোয়ার। ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুরে পথসভায় অংশ নেন ওই আসনে বিএনপির প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 8 আসনের নটরডেম কলেজ এলাকায় জনসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে, কারণ এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকগুলো বসে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ করেছেন একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সবকিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। দক্ষিণ বনশ্রীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে মত বিনিময় করেছেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ঢাকা 7 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। এদিকে কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও জামাতের প্রার্থী ইউসুফ হোসেন প্রচারণা চালিয়েছেন। নাটোর 1 আসনে জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ প্রচারণা চালিয়েছেন তার নির্বাচনী এলাকায়। একই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। নাটোর 2 আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নোয়াখালী 6 আসনের হাতিয়ায় সরব প্রচারণা চালান বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। ফিরেছে ভাই গণতন্ত্র আবার। মিজান শাহজাহান, ATN বাংলা। ভোট দেওয়ার অধিকার। নির্বাচিত হলে ইনসাফের রাষ্ট্র কায়েম করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া নির্বাচনী ভাষণে তিনি বলেন, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে তার দল। গুম, খুন ও দুর্নীতি লুটপাটে জড়িত অপরাধীদের বিচার করা হবে বলেও জানান তিনি। বিচারহীনতার সংস্কৃতিকে চিরতরে বিদায় জানানোর কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখ যোদ্ধা। আমাদের স্বপ্ন এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয় নয়, বরং মানুষ হিসেবেই
এবং নাগরিক হিসেবেই মূল্যায়িত হবে। ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, এটা বাংলাদেশই থাকবে। অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ। ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গায়, আর রাষ্ট্র পরিচালিত হবে আইন, ন্যায় বিচার ও ইনসাফের ভিত্তিতে। বারবার ভুল দল ও ভুল নেতা নির্বাচন করায় এক সাগর রক্তে দিয়ে কেনা বাংলাদেশের আশা অনুরূপ কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ইসলামী আন্দোলন ন্যায় ও সম্পদের সমবণ্টনের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য সারা দেশে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান মুফতি সৈয়দ রেজাউল করিম। আল্লাহ আগামী 12 তারিখ আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে বিজয় করলে জনপ্রত্যাশার বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ। সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে বাংলাদেশ তার সকল প্রতিবেশী ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে। সেনা সদস্যরা র্যাবিকে পেশাদার খুনিতে পরিণত হয় বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যা মামলায় দেয়া সাক্ষ্যে তিনি একথা বলেন। এ সময় বেআইনিভাবে গুম ও হত্যার বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বেপরোয়া মনোভাবের কথাও তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। জবানবন্দিতে তিনি বলেন, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কতিপয় কর্মকর্তা অপরাধ করলেও বিচারের মুখোমুখি হতে হয়নি কাউকে, যা সেনাবাহিনীর মনস্তত্ত্বে বিচারহীনতার সংস্কৃতির জন্ম দেয়। র্যাবের সেনা সদস্যদের যোগ করা সবচেয়ে বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করে কিভাবে ডিজিএফআই কে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী, তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতেন। জবানবন্দিতে সাবেক এ সেনাপ্রধান আরও বলেন, শেখ হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ। তার দাবি, গুম ও হত্যার বিষয়ে বেপরোয়া ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবে গিয়ে গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। সেনাবাহিনীকে তার আপন মহিমায় ভাস্বর করার জন্য একজন সাবেক সেনাপ্রধান হিসেবে তিনি ব্যাপক চেষ্টা করেছিলেন, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে তারিক সিদ্দিকী এবং শেখ হাসিনার কারণে। সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন। জবানবন্দিতে সেনাবাহিনীকে নিয়ে সাবেক সেনাপ্রধান গীবত গিয়েছেন, যা দুঃখজনক বলে মন্তব্য করেন জিয়াউল আহসানের আইনজীবী। সেনাবাহিনী সদস্যদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ উনি বলেছেন যে 1972 সাল থেকে এখন পর্যন্ত সমস্ত অন্যায় অপরাধ যেগুলো সরকারিভাবে হয়েছে সবগুলোর সাথে সেনাবাহিনী যুক্ত। ওনার মোদ্দা কথা আমি এটুকুই বুঝতে পেরেছি। পরে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নানা প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জ 3 আসনে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। তবে এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, এবার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলছেন, এবার আর প্রতীক দেখে ভোট দেবে না জনগণ। মিজান শাহজাহানের রিপোর্ট। সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জের একাংশ নিয়ে সংসদীয় আসন নারায়ণগঞ্জ 3। এই আসনে বিএনপি ও 11 দলীয় জোটের পাশাপাশি অধ্যাপক রেজাউল করিম প্রার্থী হয়। ভোটাররা বলছেন, এই আসনে এবার লড়াই হবে ত্রিমুখী। ধানের শীষের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বড় একটা চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জটা হলো আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা
ভূমিদস্যু নির্মূল করা। ভোটারদের মন জয়ে নিয়মিত জনসংযোগ করছেন দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া। টাকা বিতরণের চাঁদ রাত্রের কর্মসূচি পালন করবার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি বুমেরাং এবং বুমেরাং হবে। বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এবার দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন। ঘোড়া মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। ভোট দিতে পারেন, জয়ের ব্যাপারে আছে আলাদা আমাদের ইনশাল্লাহ 100%। সমস্ত বাংলাদেশের যেন সুন্দর নির্বাচন, পার্টিকুলারলি আমার এলাকায় যেন সুন্দর নির্বাচন হয়, সেই জন্য আমি একটা জেলা তারিখ যে বক্তব্য দেওয়া ভয় দেখাচ্ছে, এটার একটা অ্যাকশন নেওয়ার জন্য নাম উল্লেখ করে দিচ্ছি। সেটা অ্যাকশনটা নিলে আমি বুঝতে পারবো যে তারা ঠিকই করতেছে। ঢাকার খুব কাছে হলেও নাগরিক সেবার মানে অনেকটাই পিছিয়ে নারায়ণগঞ্জ। ভোটাররা বলছেন যারা মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। সম্ভাবনাময় হলেও উন্নয়নে পিছিয়ে খুলনা 4 আসন। জেলা শহরের খুব কাছে হলেও নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা কিংবা ফেরি, বন্ধ এলাকার একমাত্র পাটকল। ফলে বেকারত্ব, মাদক ও সন্ত্রাস এই এলাকার বড় সমস্যা। নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নে পরিকল্পনার কথা জানান বিএনপি ও 11 দলীয় জোটের প্রার্থী। খুলনা 4 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। রূপসা নদীর তীরে অবস্থিত রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসন। জেলা শহরের পাশে হলেও উন্নয়ন বঞ্চিত এ জনপদ। বন্ধ এলাকার শিল্প কারখানা। চিকিৎসা কিংবা জীবিকার প্রয়োজনে শহরে যেতে নৌকা বা ফেরি একমাত্র ভরসা এ জনপদের মানুষের। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও বেকারত্ব এ এলাকার মানুষের বড় সমস্যা। আমরা চাই যে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা ভালো হোক, আমাদের ব্যবসাতে সুন্দরভাবে চলতে পারে এই ব্যবস্থা করুক। লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিদিন এই নৌকাতে যাতায়াত করার কারণে অনেকে নৌকাডুবিতে মারা গেছে। দলে অঞ্চলে যে সকল শিল্প কলকারখানা ছিল এগুলো বন্ধ হয়ে গেছে। 7 বছর পড়তে যাচ্ছে, তা এখনো কোনো ব্রিটিশের কাজ শেষ হয় নাই। নির্বাচনকে সামনে রেখে এই আসনের প্রচারণা চালাচ্ছেন বিএনপির সাবেক তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। ক্ষমতায় গেলে এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান ধানের শীষের এ প্রার্থী। আমার প্রথম যে পরিকল্পনা সেটা হলো এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধান করা। ভৈরব নদীর উপর একটা ব্রিজ হচ্ছে আপনার নগরঘাট টু রেলিগেট ওই যে দিঘলিয়ায়, ওই কাজটা ইনকমপ্লিট, ওটা কমপ্লিট করব এবং এই ভৈরব নদী আমাদের সিনেট বাজারে যে এটাকেও আমি একটা দ্বিতীয় ভৈরব সেতু হিসাবে আমাদের পরিকল্পনায় রয়েছে। অন্যদিকে এই আসনটিতে জোটের প্রার্থী হিসেবে লড়ছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ শেখ। নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলমুক্ত সমাজ গড়ে তোলার কথা জানান তিনি। আমাদের আশা হলো যে শান্তি নিরাপত্তা যেন প্রতিষ্ঠা হয়, মানুষের অধিকার পায় এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন অধিকার খুঁজে পায়। আমরা মনে করি দেশের উন্নয়নের একমাত্র বাধা হলো দুর্নীতি। সরকারি বরাদ্দের টাকা পুরোপুরি যদি ব্যয় হয় তাহলে উন্নয়নে কোনো বাধা থাকে না। আসনটিতে মোট ভোটার 3,73,000-এর কিছু বেশি। রূপসা, তেরোখাদা, দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 4 আসনকে খুলনা শহরের সাথে সংযোগ স্থাপনে 2021 সালে নির্মাণ কাজ শুরু হয় এই ভৈরব সেতুর। বিগত 5 বছর কেটে গেলেও শুধুমাত্র পিলারই দৃশ্যমান, শেষ হয়নি কাজ। তাই আসছে নির্বাচনে এই এলাকার ভোটার এবং বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যারাই ক্ষমতায় আসুক তারা যেন দ্রুত এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করে এলাকার জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই তাদের প্রত্যাশা। তরিক ইসলাম, এটিএন বাংলা, দিঘলিয়া, খুলনা। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন ডাক্তার জুবাইদার রহমান। তিনি বলেন দেশ গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। রাজধানীর গুলশান বনানী বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিনামূল্যে মেয়েদের স্নাতকোত্তর পাস, প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, নিরাপদ প্রসবের ব্যবস্থা, নারী সাপোর্ট সেল, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি সহ নারীদের বিএনপির নেয়া নানা পরিকল্পনা তুলে ধরেন। একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদার রহমান। আমরা নিশ্চিত করতে চাই নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা, কর্মস্থলে ডে কেয়ার সেন্টার। প্রত্যেকটি মা নিশ্চিন্তে
তার কর্মস্থলে কাজ করতে পারবে। সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব। রাজধানীতে নারীর অংশগ্রহণ বাড়াতে না পারলে সঠিক নীতি প্রণয়ন করা যাবে না বলে জানিয়েছেন ব্যারিস্টার জায়মার রহমান। রাজধানীতে উইমেন্স ইন ডেমোক্রেসি উইন্ড আয়োজিত গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান, দায় ও দায়িত্ব শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত টেকসই পাইপলাইন ও এর সংস্কার করা না হলে যোগ্য নারীরা নেতৃত্বের সুযোগ হারাবে বলেও মনে করেন তিনি। এতে অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারা কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন উপস্থিত ছিলেন। জামায়াতের আমিরের প্রার্থিতা জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা। তবে জামায়াতের প্রতিনিধি বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ নারীদের ব্যবহার করে দলকে বিতর্কিত করছে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করে 4 দফা দাবির স্মারকলিপি দেন 11 সদস্যের নারী প্রতিনিধি দল। পরে তারা বলেন, মুক্তিযুদ্ধ, দেশের সংবিধান, গণতন্ত্র এবং নারী নেতৃত্ব বিরোধী অবস্থানের কারণে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করতে হবে। জামাতের আমির যে কথাগুলো বলে বেড়াচ্ছেন এবং জামাতের নেতৃবৃন্দ, জামাতের প্রার্থীরা বিভিন্ন আসনে যে কথাগুলি বলে বেড়াচ্ছেন, তাতে নারীর ভোটাররা ভীত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং নারী ভোটাররা নিরাপত্তাহীনতায় ভোগার যথেষ্ট কারণ রয়েছে বলে আমরা মনে করি। পরে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেন। নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব, আমরা সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি। এটাকেই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একদল লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদের ব্যাপারে আমাদের বক্তব্যকে মিথ্যাচার করছেন। এদিকে নির্বাচন ভবনের সভাকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির ব্যালট প্রকল্প বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বলেন, নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে জাতিসংঘ ও কানাডা $2 মিলিয়ন অনুদান দিয়েছে। I was pleased to have this discussion with the Chief Elections Commissioner and the Elections Commission and all their supporting staff to hear all the steps that have been done to ensure that this election they'll ensure it is neutral, impartial and transparent. ব্যালট প্রকল্পে ইউএনডিপির ফান্ডিং অব্যাহত আছে জানিয়ে ইসি সচিব বলেন, সহায়তার বেশিরভাগই দক্ষতা উন্নয়নে ব্যবহার করা হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতারের দোহায় অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ইরানের অধিকার। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি করেন, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষ বৈঠকের পরেও পারমাণবিক ইস্যুতে দুই দেশের সমঝোতা হয়নি বলেও জানান আরাকচি। আগামী 20 ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণাকে বাস্তবতা বিবর্জিত ও আত্মঘাতী আখ্যা দিয়ে ঈদ উল ফিতরের পর মেলা আয়োজনের দাবি জানিয়েছেন 321 জন সৃজনশীল প্রকাশক। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জাতীয় নির্বাচনের পরপরই রমজান মাসে মেলা আয়োজন করলে পাঠক শূন্যতা, কর্মীদের মানবিক সংকট এবং প্রকাশনা শিল্পের মারাত্মক অর্থনৈতিক ঝুঁকি তৈরি হবে। প্রকাশকদের মতে, রোজার সময় তীব্র গরম ও ব্যস্ততার কারণে পাঠক সমাগম
সমাগম কমবে এবং শিক্ষার্থী কর্মীদের দিয়ে দীর্ঘ সময় কাজ করানো অমানবিক। তারা জানান, ফেব্রুয়ারিতে মেলা হলে তাতে অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। তবে ঈদের পর মেলা আয়োজন করা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এবং মেলা সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন। এবার খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে ১৮৫ রানের জবাবে জয়ের দ্বার প্রান্তেই পৌঁছে গিয়েছিল নেপাল, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে পরাজয় হলো তাদের। রুদ্ধশ্বাস ম্যাচে নেপালকে ৪ রানে হারিয়ে জয় দিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা পায় নেপাল। তৃতীয় উইকেটে দীপেন্দ্র সিংকে নিয়ে ৮২ রানের জুটি গড়ে নেপালকে জয়ের স্বপ্ন দেখান অধিনায়ক রোহিত পোদ্দেল। ম্যাচ জিততে শেষ ওভারে মাত্র ১০ রান দরকার ছিল নেপালের। তবে শ্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেটে ১৮০ রানে থামে নেপাল। জয় পায় ইংল্যান্ড। এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান সংগ্রহ করেন জ্যাকব বেথেল। অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাটে আসে ৫৩ রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে নিরাপদ দেশ গড়ে তোলা হবে। রাজধানী নির্বাচনী জনসভায় তারেক রহমান ধানের শীষকে জয়ী করার আহ্বান। সুযোগ পেলে দলীয় নয় ঐক্যবদ্ধ সরকার গঠন করবে জামায়াত। রাজধানীতে নির্বাচনী জনসভায় দলের আমির ভোটে চাঁদাবাজদের পরাজিত করার আহ্বান নাহিদ ইসলামের। প্রার্থীদের সহিংস আচরণ নির্বাচনী পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে টিআইবি। অসুস্থ প্রতিযোগিতা রোধে সরকার ও ইসি ব্যর্থ। নির্বাচন নিয়ে অর্ধেকেরও বেশি জনগণ উদ্বিগ্ন। চরম অনিরাপদ মনে করছেন ২৬% মানুষ। গবেষণা প্রতিবেদনের তথ্য, শেষ মুহূর্তের জনসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। এবং সেনা সদস্যরা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হয়। ট্রাইব্যুনালে গুম খুনের সাক্ষ্যে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।